আজকে যে টপিকটি আলোচনা করব সেটি দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারে একটি অধ্যায় রয়েছে জীববৈচিত্র্য ও সংরক্ষণ, এবং একাদশ শ্রেণীর দ্য লিভিং ওয়ার্ল্ড অর্থাৎ প্রথম চ্যাপ্টারে সেই টপিকটি রয়েছে জীববৈচিত্র্য। সেই জীববৈচিত্র্য সম্পর্কে আমরা আলোচনা করব। জীববৈচিত্র্য কাকে বলে? জীববৈচিত্র্য কি হলো কি না কোনো একটা নির্দিষ্ট অঞ্চল বা একটি বৃহৎ অঞ্চলে বসবাসকারী, নির্দিষ্ট অঞ্চল বা একটি বৃহৎ অঞ্চলে বসবাসকারী বিভিন্ন জীবদের মধ্যে অন্তঃপদার্থগত বা আন্তঃপদার্থগত বা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে আমরা বলি কি জীববৈচিত্র্য। এই জীববৈচিত্র্য কথাটা প্রথম কে প্রবর্তন করেছিলেন? প্রথম প্রবর্তন করেছিলেন বিজ্ঞানী ওয়াল্টার জি রোজেন। এই ওয়াল্টার জি রোজেন জীববৈচিত্র্য কথাটা প্রথম প্রবর্তন করেছিলেন। কিন্তু জীববৈচিত্র্যের জনক কে? জীববৈচিত্র্যের জনক হলেন বিজ্ঞানী এডওয়ার্ড উইলসন। এডওয়ার্ড উইলসন জীববৈচিত্র্যের জনক বা ফাদার অফ বায়োডাইভার্সিটি নামে পরিচিত। এখন আলোচনা করব জীববৈচিত্র্যের প্রকারভেদগুলো আলোচনা করব। জীববৈচিত্র্যের আমরা যদি প্রকারভেদ দেখি, জীববৈচিত্র্যকে আমরা তিন ভাগে ভাগ করি। একটি হলো কি জেনেটিক ডাইভার্সিটি বা জিনগত বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য কাকে বলে? একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন জীবেদের মধ্যে জিনের পার্থক্যের দরুন যে বৈচিত্র্য লক্ষ্য করা যেতে পারে তখন তাকে আমরা বলি কি জিনগত বৈচিত্র্য। তারপরে দ্বিতীয় নম্বর হলো স্পিসিস ডাইভার্সিটি বা প্রজাতিগত বৈচিত্র্য। কি জিনিস প্রজাতিগত বৈচিত্র্য বা স্পিসিস ডাইভার্সিটি বলতে বোঝে যে একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে, তাদের মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় তখন তাকে আমরা বলি কি স্পিসিস ডাইভার্সিটি বা প্রজাতিগত বৈচিত্র্য। এই প্রজাতিগত বৈচিত্র্যের দুটো টার্ম আমরা জানবো, সেটা হলো একটা স্পিসিস রিচনেস এবং স্পিসিস ইভেননেস। কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে যত সংখ্যক প্রজাতি রয়েছে সেই সকল প্রজাতির সংখ্যাকেই আমরা কি বলবো স্পিসিস রিচনেস। আর আপেক্ষিক প্রজাতির প্রাচুর্যকেই আমরা কি বলবো আপেক্ষিক প্রজাতির প্রাচুর্যকে বলবো স্পিসিস ইভেননেস। এরপরে যেটা পড়বো আমরা সেটা হলো ইকোলজিক্যাল ডাইভার্সিটি বা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ইকোলজিক্যাল ডাইভার্সিটি বা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে বোঝায় একটি বিস্তীর্ণ অঞ্চলে জীবেদের মধ্যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় তখন তাকে বলে কি ইকোলজিক্যাল ডাইভার্সিটি। এই ইকোলজিক্যাল ডাইভার্সিটিকে বা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে আমরা তিনটি ভাগে ভাগ করি। একটা হলো আলফা ডাইভার্সিটি বা আলফা বৈচিত্র্য, আরেকটা হলো কি বিটা বৈচিত্র্য, এবং শেষটি আছে কি গামা বৈচিত্র্য। আলফা বৈচিত্র্য কাকে বলে? আলফা বৈচিত্র্য স্থানিক বৈচিত্র্য নামে পরিচিত, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে জীবেদের মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় তখন তাকে আমরা বলি কি আলফা বৈচিত্র্য। আর বিটা বৈচিত্র্য হলো দুটি পৃথক পৃথক বাসস্থানের মধ্যে যে বৈচিত্র্য সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় তখন তাকে আমরা বলি বিটা বৈচিত্র্য। আর গামা বৈচিত্র্য হলো বৃহৎ ভৌগোলিক অঞ্চলে জীবদের মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় তখন আমরা বলি কি গামা বৈচিত্র্য। এবারে আমরা আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য ও গামা বৈচিত্র্যের সম্পর্কে আর একটু ভালো করে ডিটেলসে পড়বো। আমি তিনটা সাইডের ছবি আঁকছি। এটা হলো এ সাইড, এটা হলো বি সাইড, এটা হলো সি সাইড। এ সাইডে যদি আমরা দেখি, যদি আমি এ সাইডে তিন ধরনের যদি আমরা প্রজাতির যদি ছবি আঁকি, এবং বি সাইডে যদি আমরা দেখি, বি সাইডেও আমি যদি আঁকি, বি সাইডেও আমি যদি তিন ধরনের প্রজাতির যদি আমি ছবি আঁকি, এবং সি সাইডে আমি দু ধরনের প্রজাতির ছবি আঁকলাম। এবার এখান থেকে আমরা আলফা, বিটা এবং গামা নির্ণয় করব। প্রথম যে সাইট এ সাইটের ক্ষেত্রে আলফা সংখ্যা কত, বি সাইটের ক্ষেত্রে আলফা সংখ্যা কত, সি সাইটের সংখ্যা আলফা সংখ্যা কত। আলফা বৈচিত্র্য সংখ্যা কেমন করে নির্ণয় করা হয় না কত সংখ্যক প্রজাতি রয়েছে। তাহলে এ সাইটে প্রজাতি কত আছে? এ সাইটে প্রজাতি আছে তিন ধরনের, তাহলে আলফা বৈচিত্র্য কত হবে? হ্যাঁ, তিন ধরনের, তিনই হবে। এবং বি সাইটে কত ধরনের প্রজাতি আছে? তিন ধরনের আছে, তাহলে বি সাইটে কত হবে? তিন হবে। এবং সি সাইটেও দু ধরনের প্রজাতি রয়েছে, সেই জন্য হবে দুই। এইবারে আমরা যখন বিটা বৈচিত্র্য যখন নির্ণয় করব তখন আমরা দেখব যে দুটো সাইটের সঙ্গে তুলনা করব। যদি আমরা এ এবং বি সাইটের মধ্যে যদি তুলনা করি তার ক্ষেত্রে বিটা কেমন হবে? বিটা বৈচিত্র্য নির্ণয়ের সূত্রটা হলো কি S1 মাইনাস সি প্লাস S2 মাইনাস সি। এবারে সি হলো কমন স্পিসিস,
আর এস হলো প্রথম সাইটে কত ধরনের প্রজাতি রয়েছে। তাহলে প্রথম সাইটে এ সাইটে কত ধরনের প্রজাতি রয়েছে, দেখতে পাচ্ছি এ সাইটে 3 ধরনের প্রজাতি রয়েছে। তাহলে আমরা বসাবো 3। কমন প্রজাতি কত ধরনের রয়েছে, দেখো কমন প্রজাতি 2 ধরনের রয়েছে, তাহলে 3 - 2 প্লাস আবার এখানেও কত ধরনের প্রজাতি রয়েছে, 3 ধরনের প্রজাতি রয়েছে বি সাইডে, তাহলে 3 এখানেও -2। তাহলে কত হলো না 3 থেকে 2 গেলে 1 প্লাস 1 সমান হলো 2। একই রকম ভাবে আমরা বি এবং সি সাইটের ক্ষেত্রে বিটা বৈচিত্র্য নির্ণয় করতে পারবো। বি এবং সি সাইটের ক্ষেত্রে যদি বিটা বৈচিত্র্য নির্ণয় করি তাহলে তোমরা দেখতে পাবে বি সাইটে কত ধরনের প্রজাতি আছে, 3 ধরনের প্রজাতি রয়েছে এবং কমন প্রজাতি কত রয়েছে, 2টি রয়েছে। এবং সি সাইটে কত ধরনের প্রজাতি রয়েছে, 2টি রয়েছে, কমন প্রজাতি রয়েছে কত, 2টো। সেজন্য তাহলে হবে 1 + 0 = 1। তাহলে বি সাইটের বিটা বৈচিত্র্য কত, বি সাইটের বিটার মান হবে কত না 1। গামা কেমন করে নির্ণয় করা হয়, গামা হলো আলফা গুণিতক বিটা করে দেওয়া হয় গামা বৈচিত্র্য। এইবারে আমরা গামা তো একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চল, তাহলে এই বৃহৎ ভৌগোলিক অঞ্চলে কত ধরনের মোট প্রজাতি রয়েছে। তাহলে আমরা যদি গামা দেখি, গামা বৈচিত্র্য যদি আমরা নির্ণয় করি মোট প্রজাতির সংখ্যা, মোট প্রজাতি কত রয়েছে, 1 ধরনের, 2 ধরনের, 3 ধরনের, 4 ধরনের রয়েছে। তাহলে গামা হবে কত না বৃহৎ ভৌগোলিক অঞ্চলের ক্ষেত্রে গামা হবে কত, 4 ধরনের হবে। আর গামা বৈচিত্র্য কখন কখন আমরা যেটা নির্ণয় করতে পারি, গামা বৈচিত্র্যের সূত্র হলো আলফা গুণিতক বিটা। এখানে আমরা পেলাম যদি আমরা এ সাইটের ক্ষেত্রে আলফা পেয়েছি 3 কিন্তু বি সাইটের ক্ষেত্রে 2, তখন 3 দুগুণে 6 কিন্তু মিলছে না। কিন্তু আমরা যেহেতু বৃহৎ ভৌগোলিক অঞ্চল সেই ক্ষেত্রে আমরা সেরকম ভাবে বৃহৎ ভৌগোলিক অঞ্চল মোট যত সংখ্যক প্রজাতি রয়েছে তখন সেইভাবে আমরা গামা বৈচিত্র্য নির্ণয় করতে পারি। এইবারে আমরা যে টপিকটি আলোচনা করব সেটি হলো যে স্পিসিস এরিয়া কার, স্পিসিস এরিয়া কার বা প্রজাতি এলাকার সম্পর্ক। এটাও খুব ইম্পর্টেন্ট টপিক। প্রজাতি এলাকার সম্পর্ক বিজ্ঞানী ভন হামবোল্ট বলে একজন বিজ্ঞানী, ভন হামবোল্ট যে বিজ্ঞানী তিনি উত্তর আমেরিকার একজন প্রকৃতিবিদ এবং বাস্তুবিদ। তিনি উত্তর আমেরিকার অরণ্য নিয়ে কি করেছিলেন না গবেষণা করেছিলেন। উত্তর আমেরিকার অরণ্য গবেষণা করেছিলেন, তিনি দেখেছিলেন যে কোনো একটা ওই অরণ্যে প্রজাতির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এলাকার সংখ্যা বাড়লে প্রজাতির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেটাই নিয়ে তিনি একটা গ্রাফ প্রদর্শন করেছিলেন। তাহলে আমরা যদি ওয়াই অ্যাক্সিস ধরি সেখানে আমরা লিখব স্পিসিস রিচনেস এবং এক্স অ্যাক্সিসে আমরা দেখব যে এরিয়া বাড়লে কি হচ্ছে না প্রজাতির সংখ্যা বাড়ছে। এবারে তিনি দেখলেন যে একটা যখন আমরা প্রাকৃতিক বনের ক্ষেত্রে তিনি একটা এই যে প্রজাতির সংখ্যা বাড়ছে যখন এরিয়া বাড়ছে, তিনি একটা সূত্রের সাহায্যে প্রদর্শন করলেন। সেই সূত্রটা হলো কি S = CA⁻Z। এটা কাকে নির্দেশ করছে, এই গ্রাফটা রেক্টেঙ্গুলার হাইপার প্যারাবোলা কে নির্দেশ করছে। S সমান কি, S হলো স্পিসিস রিচনেস, C হলো কি Y ইন্টারসেপ্টের কনস্ট্যান্ট রিজিয়নকে বোঝাচ্ছি, A ফর এরিয়া আর Z হলো স্লোপ। এবার আমরা যদি এটা লগ স্কেলে যদি ফেলি তাহলে আমরা দেখতে পাবো log S সমান log CA⁻Z। যদি আর ভালো করে লিখি তাহলে log C প্লাস log A⁻Z, যেহেতু উপরে Z আছে তাহলে চলে আসবে জেডটা আগে চলে আসবে Z log A। অর্থাৎ লগ স্কেলে ফেললে আমরা কি দেখতে পাবো, লগ স্কেলে আমরা সরলরেখায় গ্রাফটা দেখতে পাবো। এইবারই এই যে স্লোপ বা জেটের মান ক্ষুদ্র অঞ্চলের ক্ষেত্রে কত হয়, 0.1 থেকে 0.2 হয় যদি ক্ষুদ্র অঞ্চল হয়। এবং যদি জেটের মান কখন বেশি খাড়া হবে বা স্লোপটা কখন স্ট্রেট লাইন হবে আরো বৃহৎ অঞ্চলের ক্ষেত্রে, জেটের মান কত হবে 0.6 থেকে 0.12। এটা হলো বৃহৎ অঞ্চলের ক্ষেত্রে, এটা হলো জেটের মান। এই প্রজাতি এলাকার সম্পর্ক জীববৈচিত্র্যের এলাকা বাড়লে কি হয়, জীববৈচিত্র্য বৃদ্ধি পায়, এটিও আলোচনা করা হয় এই জীববৈচিত্র্যতে। এরপর আমরা আলোচনা করব যে জীববৈচিত্র্যের ক্ষেত্রে সংরক্ষণ।